হ্যালো, ওয়েলকাম টু অনলাইন স্টাডি রুম। আমি পুনম। আজ থেকে আমি তোমাদেরকে ইংলিশ পড়াবো। চলো তাহলে ইংলিশের গ্রামার দিয়ে শুরু করা যাক। যেহেতু টেন্স একটা ইম্পর্টেন্ট পার্ট ইংলিশে, তাই আমি তোমাদেরকে টেন্স দিয়ে শুরু করাবো। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে, আর আমি চেষ্টা করব সমস্ত রকম ডাউটস এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করার। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। চলো, লেটস স্টার্ট। হ্যালো, আমি পুনম। আজকে আমি তোমাদেরকে পড়াবো টেন্স। ওকে, তো টেন্স কি? টেন্স হচ্ছে ইংলিশ গ্রামারের সব থেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমি জানি এই নামটা তোমাদের সবার কাছে খুব চেনা পরিচিত, তাও মানে এটা সম্পর্কে যত শিখবে তত তোমাদের আইডিয়া সব থেকে শার্পার অ্যান্ড দ্য শার্পেস্ট হবে। আচ্ছা, ইংলিশ একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, বাট এটাকে না সবার আগে বুঝতে হবে, কারণ যদি তুমি না বোঝো দেন এটাকে বলতে, লিখতে, পড়তে কোনোটাই সম্ভব না। আর এই তিনটে জিনিসই নির্ভর করছে টেন্সের ওপর। বিলিভ মি, যদি তুমি টেন্স সম্পর্কে ভালো মতন ফ্যামিলিয়ার হও, তুমি ইজিলি বলতেও পারবে, লিখতেও পারবে, অ্যান্ড অফকোর্স পড়া তো অবশ্যই, আর বুঝতেও পারবে। তো আমি নিয়ে এসেছি আজকে টেন্সের একটা ছোট্ট ভিডিও। আমার যথাসাধ্য চেষ্টা নিয়ে এসেছি যাতে তোমাদের মধ্যে আমি সমস্ত রকম ডাউট টেন্স রিলেটেড যতটা সম্ভব দূর করে দিতে পারি। তো শুরু করা যাক, আর কথা না বাড়িয়ে। তো সবার আগে বলি টেন্স জিনিসটা কি। ইন্ট্রো অফ টেন্স। টেন্স আমি এখানে লিখেছি, টেন্স ডিনোটস দ্য টাইম অফ আ ভার্ব অ্যান্ড ইট অলসো ফোকাসেস অন ওয়ার্ক। পাতি বাংলায় বলতে গেলে টেন্স বোঝায় কোনো কাজের টাইমিং, সময়সীমা, আর সেই কাজটা কতটা হচ্ছে, তার অ্যামাউন্ট, তার নেচার, কতটা হচ্ছে, কি হচ্ছে সেইটা। তো টেন্স বলতে আমরা যে কোনো কাজের টাইমিংটা সবার আগে বুঝি, তারপর বুঝি সেই কাজটা কতটা হয়েছে, পরিমাণে কতটা হয়েছে, মানে ওটা এখন নেচারটা কি, মানে শেষ হয়ে গেছে না চলছে, মানে কতটা অ্যামাউন্টটা একদম সেটাকে বোঝায়। তো এবার টেন্সের আন্ডারে মেন তিনটে পার্ট থাকে। এক হচ্ছে প্রেজেন্ট, তারপর হচ্ছে পাস্ট, তারপর হচ্ছে ফিউচার। তো প্রেজেন্ট টেন্স কোনটা? প্রেজেন্ট টেন্স নামটা শুনলেই বুঝতে পারছো যে কাজটা এখন হচ্ছে। প্রেজেন্ট মানে কি? বর্তমান, আজকের দিনে যে কাজটা এখন হচ্ছে সে ওইটাকে বোঝায়। সেই কাজের টাইমিং তো আমি বুঝতেই পারলাম প্রেজেন্ট নামটা শুনে, মানে এখন হচ্ছে। আর সেই কাজের অ্যামাউন্ট মানে নেচারটাকে বোঝায়, কতটা হলো, কি হলো, এইসব। ওকে, নাও আই এম কামিং টু দ্য ডিটেইলড ডেসক্রিপশন অফ প্রেজেন্ট টেন্স। শুরু করার আগে বলে দিই, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই তিনটে টেন্সের আন্ডারেই না চারটে করে সাবটাইপ থাকে, চারটে করে মেন সাবটাইপস। কী কী? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তো ইনডিফিনিটটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি যদি এখন প্রেজেন্টটা পড়াচ্ছি, তো তোমাদেরকে আমি এখন প্রেজেন্টটার ওপরই ফোকাস করতে বলবো। তো ফার্স্ট সাবটাইপটা কি আসে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি? লেটস চেক। আচ্ছা দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মেন আমরা ফোকাস করবো এই তিনটে পয়েন্টের ওপর। এক হ্যাবিচুয়াল, এক ইটারনাল, এক হিস্টোরিক্যাল। ওকে, আচ্ছা, তো এবার তোমরা বলবে এই তিনটে কী ম্যাম? বলে দিই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে নাম শুনলেই বুঝতে পারছো আজকের দিনে যে কাজটা করছি তার উপর ফোকাস করছি। তবে এটাও ঠিক যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা মেন এই তিনটে পয়েন্ট দেখি, তিনটেও কিন্তু আজকের দিনের মধ্যেই। মানে ধরো যে কাজটা আমি প্রায় করি, আমি রোজ স্কুলে যাই, or রোজ হাঁটতে যাই। I go to the morning walk daily. I go to the school daily. শুধু আমি কেন, মানে যে কাজটা কেউ ডেলি করে ওর হ্যাবিটের মধ্যে সেটা হয়, সেক্ষেত্রে সেই কাজটা বোঝাতে আমি ইউজ করব কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সবার আগে এইটা ক্লিয়ার করো।
তারপর হচ্ছে ইটার্নাল ট্রুথ। ইটার্নাল ট্রুথ মানে যে কাজটা একদম চিরসত্য, যাকে বাংলায় বলে। এবার এটাকে আমি একটু টাফ ওয়ার্ড হলে ভেঙে দিই। চিরসত্য মানে হচ্ছে যে কাজ, যে সত্যিটা কখনো চেঞ্জ হতে পারে না, চিরসত্য। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা একটা ইটার্নাল ট্রুথ, এটা কখনো চেঞ্জ হতে পারে কি? কখনোই না। তো এই টাইপের যখন ঘটনা হয় সেক্ষেত্রে আমরা ইউজ করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা। ওকে, এবার হচ্ছে হিস্টোরিক্যাল ট্রুথ। হিস্টোরিক্যাল ট্রুথটা কি বলছে? যেমন ধরো, হ্যাঁ, আমি এখানে এক্সাম্পলও দিয়েছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইজ আ গ্রেট হিউম্যান বিং। মানে কি, এটা একটা হিস্টোরিক্যাল ট্রুথ, এটা কখনো চেঞ্জ হতে পারে না। অ্যান্ড হি ইজ আ গ্রেট সোশ্যাল রিফর্মার, মানে যে ঘটনাগুলো কখনো চেঞ্জ হতে পারে না। ইটার্নাল ট্রুথ, হ্যাবিচুয়াল ট্রুথ অ্যান্ড হিস্টোরিক্যাল ট্রুথ। যেমন বলতে পারি, ধরো, হ্যাঁ, লাইক দ্য লায়ন ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিমাল, এরকম। মানে যে ঘটনাগুলো হিস্টোরিক্যাল, যেগুলো কখনো চেঞ্জ হতে পারে না, সেক্ষেত্রে হয় কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মানে একদম ইজিলি মাথার মধ্যে গেঁথে নাও যে ঘটনাগুলো ডেইলি হ্যাবিটের মধ্যে পড়ে সেইটা এক, যেগুলো চিরসত্য, মানে কখনো এইগুলো পাল্টানো যাওয়া সম্ভব নয়, এইটা। আর যেটা হিস্টোরিক্যাল ট্রুথ, যেটা হয়ে গেছে, যেটা হিস্ট্রির মধ্যে, হিস্ট্রি রেকর্ডে যেটা রেকর্ডেড, সেই টাইপের ঘটনাগুলোতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি। ওকে, আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তো আমি এখানে যেমন এক্সাম্পলও দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে যেমন বলবে, এখানে অ্যাফার্মেটিভ কেন লিখেছি? ওকে, তারও একটা ব্যাপার আছে, কারণ অ্যাফার্মেটিভ জাস্ট এটা আমি তোমাকে বলতে চাইছি তোমাদেরকে, অ্যাফার্মেটিভ কিছুই না। অ্যাফার্মেটিভ হচ্ছে যে সেন্টেন্সগুলোতে আমরা একটা পজিটিভ রেসপন্স পাই, ভাইব পাই। আর নেগেটিভ মানে তোমরা জানো যে সেন্টেন্সগুলো থেকে আমরা নেগেটিভ রেসপন্স অর নেগেটিভ ভাইব পাই। যেমন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, আই অলওয়েজ গেট আপ আর্লি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইজ আ গ্রেট হিউম্যান বিং। এগুলোতে কোনো না, হবে না, করবো না, এরকম তো কিছু নেই, কোনো নেগেটিভ কিছু নেই। তো এই টাইপের সেন্টেন্সগুলো হবে অ্যাফার্মেটিভ, মানে যেখানে নো, নট, নেভার, মানে না বাচক কিছু ইউজ হবে না, সেখানে হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা জাস্ট ইউর ফর সাইড নলেজ। যেটা তোমাদেরকে এখন মেন ফোকাস করতে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, যে কোন কোন সময় আমরা এই টেন্সটা ইউজ করবো। তাহলে আমি একটু সাম আপ করে দিই। এক হচ্ছে হ্যাবিচুয়াল ট্রুথের সময়, দুই হচ্ছে ইটার্নাল ট্রুথের সময়, যেমন কি চাঁদ পৃথিবীর উপগ্রহ, এটা তো কখনো চেঞ্জ হতে পারে না, রাইট? আচ্ছা, এরকম টাইপের যে ট্রুথগুলো হয়, যেমন বলতে পারি নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এটা কি একটা হিস্টোরিক্যাল ট্রুথ? ইটস নট ইটার্নাল, এটা হিস্টোরিক্যাল ট্রুথ, মানে এটা একটা হিস্ট্রির মধ্যে এটা রয়ে গেছে। আর ইটার্নাল মানে যেগুলো কোনো দিন চেঞ্জ হবে না, একদম যেরকম সেই রকমই থাকবে সারা জীবন। তো সেক্ষেত্রে হচ্ছে আমি ইউজ করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এইবার দেখো, এইবারে তোমাদেরকে জাস্ট ফর আর একটা সাইড নলেজের জন্য বলে দিই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা বলে থাকি সিম্পল প্রেজেন্ট টেন্স। আমার জায়গায় লেখা থাকে না সিম্পল প্রেজেন্ট, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এইবারে দেখো, কোনো কাজ করার জন্য তো আমাদেরকে একটা ওয়ে জানা দরকার, কোনো কাজ তো এমনি হয় না একটা নির্দিষ্ট উপায় না ছাড়া, রাইট? তো এখানেও যখন আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ইউজ করব, যদি আমি নির্দিষ্ট উপায়টা নাই জানি, তাহলে এটাকে আমি এক্সপ্রেস করবো কী করে, অ্যাপ্লাই করবো কী করে? তার উপায় আছে। যেমন সবার আগে লিখতে হয় কি? সাবজেক্ট, তারপর লিখতে হয় V1, তারপরে লিখতে হয় অবজেক্ট। এবার তোমরা বলবে ম্যাম V1টা কি? বলে দিই, 3 টাইপের ভার্ব হয়, এক V1, এক V2, এক V3। V1টা হচ্ছে প্রেজেন্ট, V2টা হচ্ছে পাস্ট, V3টা হচ্ছে পাস্ট পার্টিসিপল। মানে V1টাকে আমরা বলি ফার্স্ট ফর্ম, V2টাকে আমরা বলি হচ্ছে সেকেন্ড ফর্ম, V3টাকে আমরা বলি থার্ড ফর্ম। জাস্ট এইগুলো মনে রাখতে হয়, মেন জিনিস মনে রাখার হচ্ছে এইটা, যে V1 মানে প্রেজেন্ট,
প্রেজেন্ট ফর্ম, V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, V3 মানে পাস্ট পার্টিসিপল, যাকে আমরা আরেকটা নাম কি দিই, PP ফর্ম, পাস্ট পার্টিসিপল, P ফর পাস্ট, P ফর পার্টিসিপল। ওকে, আচ্ছা, তো এইখানে আমি কি লিখেছি ফরম্যাটে, মানে উপায়টাতে কি লিখেছি, সবার আগে যায় সাবজেক্ট, সাবজেক্ট, তারপরে হয় V1, তারপরে হয় অবজেক্ট। ওকে, আচ্ছা, যেমন যদি তোমরা আগের এক্সাম্পলগুলো খেয়াল করো দেখতেই পাবে যে ধরো আমি সেকেন্ড এক্সাম্পলটা নিচ্ছি, এই যে আই অলওয়েজ গেট আপ আর্লি। এইখানে দেখো সাবজেক্ট কোনটা, সাবজেক্ট সবসময় সেই হয় যে কাজ করে। তাহলে এখানে এটা ফার্স্ট আমাকে না কোনো লাইনকে ট্রান্সলেট করার আগে না আমাকে, যেটা আমি করি যে সেই লাইনটাকে আমাকে ভালো করে নিজের মাতৃভাষায় গুছিয়ে নিই। আমি সকালে ঘুম থেকে উঠি, রাইট? এবার এখানে কাজটা কে করছে, আমি, তাহলে আমি হলাম সাবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট। দেখো আমি একটা জিনিস মানে ফরেন ল্যাঙ্গুয়েজে সেই এক্সপেক্ট করতে পারে যে নিজের মাদার ল্যাঙ্গুয়েজে সবার আগে স্কিলড হতে পারে। স্কিল মানে আমি বলছি না যে মাস্টার্স হও আর স্কলার হও, মোটামুটি যাতে নিজের মাদার ল্যাঙ্গুয়েজটাকে ভালো করে আমরা আমাদের ডেলি লাইফে ইউজ করতে পারি। যদি তুমি মাদার ল্যাঙ্গুয়েজে নিজের জিনিসটাকে গুছিয়ে নাও না, দেন ফরেন ল্যাঙ্গুয়েজ ওটাকে এক্সিকিউট করতে বেশি কষ্ট হয় না। তো আমি সকালে ঘুম থেকে উঠি, আমি হচ্ছি সাবজেক্ট। আচ্ছা, এখানে অলওয়েজটা নট ভার্ব। এবার আমি চলে আসি এই ফরম্যাটটা যেহেতু খেয়াল করছো, তো এই ফরম্যাটটাকে ফলো করি, তাহলে সাবজেক্টকে যে কাজ করে, আমি কাজ করি। ওকে, এবারে কাজটা কি, ঘুম থেকে ওঠা, তাই গেট আপ, গেট আপ হচ্ছে কাজ, রাইট? এবার অবজেক্ট। আচ্ছা, তো এখানে অলওয়েজ আর আর্লি, এখানে দুটোর মধ্যে একটাও অবজেক্ট নয়, এই দুটোই বলতে পারো অ্যাকচুয়ালি এটা অন্য পার্টস অফ স্পিচ, অন্য গ্রামারের আরেকটা পার্ট। তো জাস্ট এইটুকু মাথায় ঢুকিয়ে নাও যে সবার আগে যায় সাবজেক্ট, তারপর হবে ভার্ব, তারপর হবে বাকি পার্টগুলো। আমি ইজিলি বলতে পারতাম আই গেট আপ আর্লি অলওয়েজ, আই দিয়ে দিলাম সাবজেক্ট, গেট আপ দিয়ে দিলাম ভার্ব, তারপরে অলওয়েজ আর্লি দিয়ে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, তো অবজেক্ট আর এখন এসব নিয়ে ভাবতে যেও না, এখন জাস্ট মাথার মধ্যে এইটুকু রাখো যে আমি কি করব, আমি সবার আগে সাবজেক্টটা বসাবো, তারপর হচ্ছে ভার্বটা বসাবো, তারপর হচ্ছে অবজেক্টটা বসাবো, মানে সবার আগে সাবজেক্ট আইডেন্টিফাই করে নিলাম, ভার্বটা আইডেন্টিফাই করে নিলাম, দেন বাকি পার্টটা বসালাম, এবার অবজেক্টটা পরে বোঝাবো। ওকে, আচ্ছা, তো এটা হয়ে গেল। আশা করি এই ফরম্যাটটা বুঝতে পেরেছো। এই ফরম্যাটটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট অর প্রেজেন্ট ইনডিফিনিটেড ফরম্যাট, ঠিক আছে? আচ্ছা, তো এবার যদি তোমাদেরকে আমি বলি, ধরো আমি বললাম তুমি সকালে চা খাও, তো এখানে কে কাজ করছে, তুমি, তার মানে কি, তার মানে ফরম্যাট, তার মানে এখানে তুমি, ইউ হচ্ছে সাবজেক্ট, রাইট? ইউ। আচ্ছা, তারপরে কাজটা কি, সকালে চা খাও, চা খাওয়া কাজ। আচ্ছা, তাহলে এখানে চা খাওয়াটা হবে ড্রিঙ্ক টি, হয়ে গেল সকালে, ইন মর্নিং, ঠিক আছে? তাহলে তুমি আমার কথার মাধ্যমে বুঝতে পেরেছো তুমি সকালে চা খাও, এটা কিন্তু তোমার একটা অভ্যাসের কথা বলছি। তার মানে কি, আমি এইমাত্র কি বললাম, যেটা হ্যাবিচুয়াল ট্রুথ হয় তার ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাপ্লাই করতে হবে। ফরম্যাট আমি একটু আগে পড়ালাম, কি পড়ালাম, সবার আগে হয় সাবজেক্ট, যেমন ইউ, তারপরে হয় ভার্ভ, এখানে ভার্ভটা কি, চা খাওয়া মানে ড্রিঙ্ক টি, তারপরে কি হয় বাকি পার্টের মধ্যে কি পড়ে রইলো, ইন মর্নিং, সকালে, ইন মর্নিং। যদি বলতো আমার সাথে, উইথ মি হতে পারতো, ইউ ড্রিঙ্ক টি উইথ মি ইন মর্নিং, বা যদি বলতো তুমি সকালে 1 কাপ চা খাও, চাই বলতে পারো। মেন আমাকে ফোকাস রাখতে হবে, সবার আগে সাবজেক্ট যাবে ভাই, তারপর যাবে হচ্ছে ভার্ভ মানে ইউ, তারপর হচ্ছে ড্রিঙ্ক টি, তারপরে যা থাকবে না। যদি বলি তুমি সকালে 1 কাপ চা খাও আমার সাথে, ইউ ড্রিঙ্ক টি আ কাপ উইথ মি, বা এটা একটুখানি এই হয়ে গেল, ইউ ড্রিঙ্ক আ কাপ অফ টি উইথ মি, মেন সাবজেক্টের ভার্বের ওপর ফোকাস করা। তাই আশা করি বোঝাতে পারছি।
এবার আমি একটা ইম্পর্টেন্ট রুলে আসবো, সেটা হচ্ছে একদম সোজা গ্রামার, একদম সোজা, বুঝতে পারলে আর বোঝানোর মতো লোক থাকলে একদমই সোজা। ইভেন গ্রামার কেন, পৃথিবীতে সব কিছু যদি তোমার মধ্যে ইচ্ছা থাকে বোঝার, আর তুমি অবশ্যই সেরকম বোঝানোর মতো লোক পাও, দেন ইউ আর দ্য লাকিয়েস্ট। তারপর দেখা যাক নেক্সট রুল হচ্ছে, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। আচ্ছা, এতক্ষণ দেখো ভালো করে খেয়াল করো, তোমাদেরকে আমি এতক্ষণ যা যে এক্সাম্পল দিলাম আই আর ইউর উপরে দিয়েছিলাম। এবার আমি তোমাদেরকে একটা ছোট্ট টুইস্ট বলি, সেটা হচ্ছে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এবার তোমরা বলবে ম্যাম থার্ড পারসন সিঙ্গুলারটা কি? বলছি, সব বলছি। থার্ড পারসন মানেই হচ্ছে হি, শি, ইট, আর যে কোনো নাম, ঠিক আছে, যে কোনো নাম হচ্ছে থার্ড পারসন। এবার সিঙ্গুলার মানেই বুঝতে পারছো, সেটা সংখ্যায় হতে হবে একটা, রাইট? তাহলে হি মানে কি সে, শি মানে কি সে, এ দুটোই কিন্তু সংখ্যায় একটা। ইট মানেও সে, এটাও সংখ্যায় একটা। আর যে কোনো নাম, এইবারে নামে আসি, নাম মানে কিন্তু কোনো লোকের নাম শুধুমাত্র বোঝাচ্ছে না, সেটা ফার্নিচার হোক, দেখো ফার্নিচার মানে কিন্তু একটা জিনিসের নামকে বোঝাচ্ছে, কার্টেন এটাও একটা জিনিসের নাম, রয়্যাল বেঙ্গল টাইগার এক প্রজাতির বাঘের নাম, মানে যে কোনো নামকে বোঝাচ্ছে, বাট শর্ত একটাই যে হতে হবে সিঙ্গুলার। তো যখন সাবজেক্ট হবে থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে এস বা ইএস যোগ হবে। দাঁড়াও 1 মিনিট, একটুখানি হয়ে গেল। ওকে, তখন এস বা ইএস হবে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার এক্সাম্পল দেখো আমি নিচে দিয়ে দিয়েছি। আচ্ছা, যেমন রাম কি একটা ছেলের নাম, রাইট? তো সেক্ষেত্রে কি হচ্ছে, রাম, আর আমাকে কি বলেছে দেখতে হবে মেন সাবজেক্ট, রাম স্কুলে ডেলি যায়, এটা একটা হ্যাবিচুয়াল ট্রুথ, অবশ্যই কি প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে পড়বে। আচ্ছা, এবার সাবজেক্টকে কে কাজটা করছে, রাম কি থার্ড পারসন, কেন থার্ড পারসন? কারণ ও একটা আমি ছেলের নামকে বলছি, এইমাত্র কি বললাম, যে কোনো টাইপের নাম, চাঁদ, সূর্য, মাটি, জল, ধরো যে কোনো জায়গার নাম, দার্জিলিং, ঘুম স্টেশন, পুরী, মাউন্ট আবু, যে কোনো নাম, সেই নামই হচ্ছে, মানে যে কোনো নাউনই হচ্ছে থার্ড পারসন, বাট হতে হবে সিঙ্গুলার। রাম ছেলের নাম, কিন্তু রাম এখানে একটাই আছে, ও কিন্তু অ্যাজ এ ছেলে একজনই আছে, আমি একজনের ওপরই ফোকাস করছি। তাই এখানে গো তো অবশ্যই, দেখো গোয়ের সঙ্গে কি হলো, ইএস, গোস, এসও হতে পারে ইএসও হতে পারে, এইটা ডিপেন্ড, এটা পড়তে পড়তে প্র্যাকটিস হবে, এটা মুখস্থ করার কিছু না, আমরা সবাই পড়তে পড়তে শিখে গেছি যে গোয়ের সাথে ইএসই হয়, তাই গোজ হবে, গোজ টু স্কুল ডেলি। তারপর দেখো ইট রেইনস আ লট, এই যে এইমাত্র বললাম ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ইট রেইনস আ লট, এটা কি এখন খুব বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি হচ্ছে, এটা একটা ঘটনাকে বলছে, ঠিক আছে? এটা বৃষ্টি, আমি জানি এটা কোনো হ্যাবিচুয়াল ট্রুথও না, এটা কোনো ইটার্নাল ট্রুথও না, আর কোনো হিস্টোরিক্যাল ট্রুথও না। এটা ছাড়াও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা বর্তমানকালে যে কাজটা হচ্ছে না তার উপর ফোকাস করি। তো ইট রেইনস আ লট, এখানে ইট হচ্ছে কি, ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তাই এখানে রেনের সাথে আমি এস যোগ করলাম, ঠিক আছে? তখন যে আমি লিখিয়ে দিই যে থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে হি, শি, ইট, এনি নেম আর সিঙ্গুলার। তাহলে তোমাদেরকে আমি এবার যদি পুরো বিষয়টা সাম আপ করি ফর ইয়োর কনভিনিয়েন্স, আমি বলে দিই প্রেজেন্ট ইনডেফিনিট সবসময় ফোকাস করে মেনলি 3টে পয়েন্টের উপর, হিস্টোরিক্যাল ট্রুথ, ইটার্নাল ট্রুথ অ্যান্ড হ্যাবিচুয়াল ট্রুথ, এই 3টের ওপর। এছাড়াও দেখো হ্যাবিচুয়াল ট্রুথ মানে যে কাজটা আমরা ডেলি করি, আমি বলো তুমি বলো সে বলো, ডেলি করে। এই 3টে ছাড়াও আরেকটা যেটা মানে থাকে, জিনিসটা থাকে যার ওপর মানে যেটাকে দেখলে এটা অ্যাপ্লাই করা উচিত, সেটা হচ্ছে যখন কোনো ঘটনা এখন হচ্ছে, মানে বর্তমান কালে হচ্ছে, সেক্ষেত্রে জেনারেল কোনো ঘটনা, জেনারেল কোনো ঘটনা বলতে যেমন এমন তো আমি এক্সাম্পল দিলাম ইট রেইনস আ লট, মানে এখন আজ বৃষ্টি হচ্ছে,
আজকে হচ্ছে যেহেতু যেহেতুটা প্রেজেন্টের একটা ঘটনা, আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাপ্লাই করতেই পারি, বাট মেন ফোকাস করবো তিনটের ওপর, হ্যাবিচুয়াল, ইটারনাল অ্যান্ড হিস্টোরিক্যাল। হ্যাঁ, আর একটা কি জেনারেল ঘটনা, যেমন ইউ আর আ স্টুডেন্ট অফ ক্লাস 5। আমি জানি এটা কোনো হ্যাবিচুয়াল না, যে তোমাকে রোজ ব্যায়াম করতে হয়, তোমাকে রোজ 2 ঘন্টা পড়তে হয়, তোমাকে রোজ স্টুডেন্ট হতেই হবে, এটা কোনো তোমার হ্যাবিট না, এটা তোমার জীবনের একটা জেনারেল ঘটনা, তুমি একটা স্টুডেন্ট। তাহলে আমি বলতে পারি যে এই তিনটের সাথে আর একটা পয়েন্টও অ্যাড করতে পারি, সেটা হচ্ছে ডি নাম্বার দিয়ে জেনারেল ট্রুথ। ঠিক বললাম তো? জেনারেল ট্রুথ মানে হ্যাবিচুয়াল, ইটারনাল, হিস্টোরিক্যাল, জেনারেল। হ্যাবিচুয়াল মানে যেটা আমরা ডেলি করি, ইটারনাল মানে যেটাকে কোনো দিন পাল্টানো সম্ভবই নয়, হিস্টোরিক্যাল মানে যেটা হিস্ট্রিতে যেটা হয়ে গেছে, যেটা সম্ভব নয় চেঞ্জ করা, হয়ে গেছে, হিস্টোরিক্যাল ট্রুথ। ওকে, জেনারেল মানে যেটা আমার জীবনে একটা সাধারণ বর্তমান ঘটনা। আমি একটা স্টুডেন্ট, আমি একজন ডান্সার, আমি একজন টিচার, তুমি একজন ডক্টর, তুমি কলকাতায় থাকো, তুমি নিউ টাউন থাকো, জেনারেল ঘটনা এই। তো এই হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, নাও আই এম কামিং টু দ্য নেক্সট স্লাইড। আচ্ছা, এখানে আমার কিছু এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, তোমাদেরকে আমি আগের স্লাইডে বুঝিয়েছিলাম অ্যাফার্মেটিভ জিনিসটা কী, আরেকটু এক্সপ্লেন করে দিই। অ্যাফার্মেটিভ কিছুই না, যেখান থেকে মানে যে সেন্টেন্সে নট, নেভার, নো মানে এরকম না বাচক নেগেটিভ জাতীয় কোনো ওয়ার্ড থাকবে না, সেই সেন্টেন্সটাকে আমরা বলি অ্যাফার্মেটিভ। তো যদি তোমরা প্রথম এক্সাম্পলটা দেখো, আই ডু নট লাইক টি, এখানে নট আছে, তার মানে এটা অ্যাফার্মেটিভ নয়। যদি বলতাম আই লাইক টি, তাহলে অবশ্যই অ্যাফার্মেটিভ। আচ্ছা, হি লাইকস টি, এখান থেকে আমরা বুঝতে পারছি এটা অ্যাফার্মেটিভ, হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো আরেকটা জিনিস, যে হি যেহেতু সাবজেক্ট, তাই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লাইকের সাথে এস বসিয়েছি। ঠিক আছে, সে চা পছন্দ করে, এটা ওর একটা জেনারেল ঘটনা ওর জীবনের। তো সেক্ষেত্রে আমরা কি করেছি, হি লাইকস টি, মানে অবশ্যই এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। তো হি লাইকস টি। যেমন দে লাইক টি, তারা চা খেতে পছন্দ করে। ঠিক আছে, এটা তাদের জীবনের একটা জেনারেল ঘটনা, হি। আচ্ছা, এইবারে আমি এখানে এক্সাম্পলটা ইচ্ছা করে লিখেছি, এক তো এইটা নেগেটিভ, কারণ এখান থেকে আমি নট পাচ্ছি, এটা তো এক নেগেটিভ সেন্টেন্স, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স না। আর যদি টেন্সে খেয়াল করি, সে চা পছন্দ করে না, তার জীবনে একটা জেনারেল ঘটনা, তাই এখানে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই অ্যাপ্লাই করব। এবারে তখন মাথায় আসতে পারে, ম্যাম তো বলেছিল যে ফরম্যাটটা কী হয়, সাবজেক্ট হয়, তারপর ভার্ব হয়, তারপর অবজেক্ট। সাবজেক্ট হি হয়ে গেল, ভার্ব হয়ে গেল লাইক, পছন্দ করে না, নট লাইক হয়ে গেল, পছন্দ করে না, নট লাইক, তারপর টি বসলো। কিন্তু যদি আমি একসঙ্গে বলি হি নট লাইক টি, এটা তো কোনো সেন্স দাঁড়ায় না, মানে শুনতেও ভালো লাগে না, গ্রামাটিক্যালি কারেক্টও না। সেক্ষেত্রে যখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, ভালো করে শোনো, যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, আর যখন আমি নেগেটিভ জিনিসটাকে ফুটিয়ে তুলতে চাই, সেক্ষেত্রে কি হয়, সেখানে ডাজ নট বসে। ডাজ নট লাইক, শুধু নট বসে না, ডাজ নট লাইক টি, মানে একটু খেয়াল করে দেখবে অ্যাকচুয়ালি এই এসটা ডাজ হয়ে আগে চলে আসলো, হি ডাজ নট লাইক টি। তাহলে আমি আর একবার ঝালাই করে দিই সুবিধার জন্য। যেমন সাপোজ যদি বলতাম ইউ, একদম সোজা এক্সাম্পল দিই, এক্সাম্পল সোজা হলে বুঝতে সুবিধা হয়। ইউ লাইক টি, এটা তোমার জীবনে একটা জেনারেল ঘটনা, তাই তুমি এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ফেলছো। ফরম্যাটটা কি বলে, সাবজেক্ট, তারপর কি হয় V1 মানে প্রেজেন্ট ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর হয় অবজেক্ট। তাই এসছে সাবজেক্ট V1 মানে এটা তো ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট আসলো। এবার যদি বলতাম তুমি চা পছন্দ করো না, এটা তোমার জীবনে একটা জেনারেল ঘটনা, আর তোমাকে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই অ্যাপ্লাই করতে হবে। তাহলে ফরম্যাটটা কি দাঁড়াবে, ইউ সাবজেক্ট, তারপর আমি কি বলেছিলাম, ভার্ব আসে, নট লাইক পছন্দ করো না,
তারপরে কি বলেছিলাম, অবজেক্ট আসে। তো যদি একসঙ্গে বলি, বলো তো, ইউ নট লাইক টি, এটা শুনতে কেমন একটা লাগছে না? তাই যখন এরকম হয়, যখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যখন নেগেটিভ সেন্টেন্স ইউজ করতে হবে বা ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট দেখে ডু অথবা ডাজ বসাই। আচ্ছা, এখানে একটু ইরেজ করে দিই, তোমাদের বোঝানোর জন্য যেহেতু বলেছি। আচ্ছা, এখানটা একটু হয়ে গেল, আমি এখানটা আবার লিখে দিচ্ছি। দেখো তাহলে কি হচ্ছে, তাহলে দেখি নিচে লিখেছি কি না। হ্যাঁ, নিচে লিখেও দিয়েছি। এই যে নেগেটিভ হলে কি হয়, সাবজেক্ট হয়, ডু অর ডাজ হয়, নট হয়, ভার্ব হয়, অবজেক্ট হয়। যেমন এবার হচ্ছে এই যে ডু অর ডাজটা কোথায় বসবে, অবশ্যই ডুটা কোথায় বসবে, ডুটা বসবে। আচ্ছা, ডুটা মনে রাখার আগে আমি মনে করি ডাজটা মনে রাখা বেশি ইজি। ডাজটা কোথায় বসবে, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে ডাজ হয়, ডাজ নট, তারপরে V1। এবার তুমি এইটুকু মনে রাখলে, এবার তুমি মনে করবে এই থার্ড পারসন সিঙ্গুলারটা বাদ দিয়ে সাবজেক্ট এবারে XYZ যাই হোক না কেন, সেক্ষেত্রে ডু বসবে, তাহলে ইজি। বুঝাতে পারলাম? তাহলে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তখন কি হবে, ডাজ। নেগেটিভ সেন্টেন্সের কথা বলছি কিন্তু, নট অ্যাফার্মেটিভ, সিম্পল প্রেজেন্টের জন্য। আর যখন সাবজেক্ট এই থার্ড পারসন সিঙ্গুলার হবে না, তখন XYZ যাই হোক না কেন, সেক্ষেত্রে কি হবে, ডু নট, তারপর তো ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে V1, ঠিক আছে, তারপর পাশে অবজেক্ট। যেমন দেখো লিখে দিয়েছি কাম, কামসটা অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলারের জন্যই হবে, তাই ডাজ নট কাম। আর কাম হলে কি হবে, নেগেটিভের ক্ষেত্রে ডু নট কাম, হয়ে গেল। এইগুলো অ্যাকচুয়ালি এইগুলো যেহেতু আমার করতে করতে অভ্যাস হয়ে গেছে, ভাবছো যে আমি কী করে এত চটচট করে বলছি, কারণ আমার প্র্যাকটিসে আছে। তো যখন তোমরা এগুলো আস্তে আস্তে ধরে ধরে প্র্যাকটিস করবে, দিনে, হ্যাঁ একটা কি, স্টাডি ইজ দ্য কন্টিনিউয়াস প্রসেস। আজকে করলাম, আবার 4 দিন পর বসলাম, সব ভুলে যাবে। রোজ অল্প 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 করে প্র্যাকটিস করতে হয়, এতে প্র্যাকটিসটাও হয়, মেমোরি মানে সেই ব্যাপারে তোমার মেমোরিটাও ভালো কাজ করবে, স্ট্রং হবে, ইনফরমেশন তোমার গ্যাদার করতে সুবিধা হবে, আর একটা কনফিডেন্স পাবে, সব থেকে ইম্পর্টেন্ট। ওকে, এবার আমি চলে আসি ইন্টারোগেটিভের ক্ষেত্রে। এটা আমি জাস্ট লিখেছি যে তোমাদের ফরম্যাটটা মনে থাকে, ঠিক আছে। যেমন যদি বলি, তুমি কোথায় যেতে চাও আজকে, এটা তোমার যেমন একটা জেনারেল ঘটনা, এটা আজকের ঘটনা। তুমি আজ এখানে যাচ্ছ, ইউ টুডে গো টু দ্য ফেয়ার, তুমি আজ মেলায় যাচ্ছ, ইউ টুডে গো টু দ্য ফেয়ার। তুমি আজ পার্টি যাচ্ছ, ইউ টুডে গো টু দ্য পার্টি। এরকম যখন এটাকেই যখন আমি ধরো কোশ্চেন মার্কে আনবো, তখন আমি কীরকম আনবো, আমরা তো কোশ্চেন আসতেই পারে। যখন সবার আগে WH ওয়ার্ড বসবে, যদি তুমি বলো কোথায় যাচ্ছ, তাহলে অবশ্যই ওয়্যার, তারপরে যে ডু, তারপরে ইউ, তারপরে ওয়ান্ট টু গো, যেতে, টুডে। এগুলো জাস্ট এক্সাম্পল। আমি সবার আগে সাজেস্ট করব, যেগুলো এতক্ষণ বোঝালাম সেগুলো একদম বেসিক। সেই বেসিকটা যখন তুমি নিজের মধ্যে বুঝতে পারবে যে না, বেসিকটা সম্পর্কে আমি পুরো 100-এ 100, মানে আমার একদম পুরো হয়ে গেছে রেডি, ইজিলি এইগুলো পারবে। তো বেসিকের উপরে এগুলো নির্ভর করছে। বেসিক না জানলে এই WH ফ্যামিলি দিয়ে কোশ্চেন মার্ক মানে কোশ্চেন বানানো সম্ভব নয়। ওকে, আমি লিখেছি যাতে তোমরা একটা আইডিয়া পাও, আইডিয়া দেখলে বোঝা যায় যে হ্যাঁ ঠিক আছে, এরকম WH ওয়ার্ড বসে, তারপরে এইটা বসে, তারপরে এটা বসে, তারপরে এটা বসে। তো এই যে WH ওয়ার্ড বাদ দিয়ে বাকি পার্টটা তোমরা আইডিয়াই পেয়ে যাচ্ছ আগেরটার থেকে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো ইউ আর এ স্টুডেন্ট, একটা জেনারেল ঘটনা। আর ইউ এ স্টুডেন্ট, এটা একটা হলো। তারপরে যখন আমি কোশ্চেন বানাবো, তাহলে সবার আগে আরটা যাবে, তারপর সাবজেক্ট যাবে, তারপর অবজেক্ট।
আচ্ছা, তারপর যদি বলি তুমি কেন, আচ্ছা সবার আগে না তোমাকে অ্যাফার্মেটিভটা বলি, তুমি ম্যাথসে ইন্টারেস্টেড নও, ইউ আর নট ইন্টারেস্টেড ইন ম্যাথস। ঠিক আছে, এবার যখন এটাকে আমি ধরো কোশ্চেন ফরম্যাটে করব, এটা তো নেগেটিভ হয়ে গেল। সিম্পল প্রেজেন্টে বা প্রেজেন্ট ইনডিফিনিট যাই বলো না কেন, নেগেটিভ, একদম নেগেটিভ সেন্টেন্স, ইউ আর নট ইন্টারেস্টেড ইন ম্যাথস। যখন আমি কোশ্চেন ফরম্যাটে করবো তখন কি করব, যদি বলি তুমি কেন ইন্টারেস্টেড নও, তোমাকে কেউ জিজ্ঞেস করতেই পারে, তখন সে কি বলবে, সবার আগে কি বলেছে WH ফ্যামিলি, মানে WH ওয়ার্ড, তো কেন মানে ওয়াই, তো WH ওয়ার্ড, আশা করি এগুলো জানো। তো ওয়াইটা হচ্ছে সবার আগে যায়। তারপরে দেখো তুমি আগের ফরম্যাটটা খেয়াল করলেই বুঝতে পারছো, আর ইউ আর স্টুডেন্ট, তার মানে এইখানেও তাই, সবার আগে আর হবে, তারপর ইউ হবে, তারপর নট হবে, তারপর ইন্টারেস্টেড হবে, তারপরে ইন ম্যাথস হবে। এইসব হচ্ছে অ্যাকচুয়ালি একটা করে এক্সাম্পল দেখলে আমরা ফরম্যাটটা সম্পর্কে ইজিলি অ্যাওয়ার হয়ে যাই, তখন আমরা নিজেরাই অন্যান্য লাইন বানিয়ে বানিয়ে সেগুলোকে ওই ফরম্যাটে ফেলতে পারি। এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য, তাই এখানে এতগুলো এক্সাম্পল প্লেস করেছি। এবার আমি চলে আসি পরেরটায়, কি দেখছি। আচ্ছা, যদি তোমাকে বলি তুমি আমাকে সাপোর্ট করো না, ইউ ডোন্ট সাপোর্ট মি, ইউ ডু নট, অ্যাকচুয়ালি ডোন্টটাই হচ্ছে ডু নট, একদম ভেঙে দিই, ডু নটটাই আমরা স্টাইল করেই বলো বা শর্টেই বলো বলি কি ডোন্ট। ঠিক আছে, আর ডাজ নটটাকে আমরা কি বলি, ডাজন্ট, জাস্ট একটা অ্যাপোস্ট্রফি বসে, এই হলো। আচ্ছা, হোয়াই ডোন্ট ইউ সাপোর্ট মি, কেন তুমি আমাকে সাপোর্ট করো না, তাহলে সবার আগে আমি কী বলেছি, আচ্ছা সবার যদি তোমাকে নর্মালি বলতাম ইউ ডোন্ট সাপোর্ট, তুমি আমাকে সাপোর্ট করো না, এটা তো একটা নেগেটিভ সেন্টেন্স, তাও প্রেজেন্ট ইনডিফিনিটে। বা যদি তোমাকে আমি এইটা বলতাম তুমি এটাকে কোশ্চেন ফরম্যাটে বানিয়ে দেখাও দেখি, তখন তুমি কি করতে, না ম্যাম তো বলেছিল যে সবার আগে কি WH ফ্যামিলি বসে, মানে এখানে কেন ওয়াই, ওয়াইটা হচ্ছে WH ফ্যামিলির মধ্যে বসছে, তারপর হচ্ছে এখানে আর হয়, এখানে হবে ডোন্ট, এই আরটা হচ্ছে অ্যাকচুয়ালি হেল্পিং ভার্ব, ডোন্ট হচ্ছে হেল্পিং ভার্ব, আর বাকি এই যে সাপোর্ট, তারপর হচ্ছে লাইক, ইট, এগুলো সব হচ্ছে মেন ভার্ব। তো সবার আগে কি হবে WH ফ্যামিলি, তারপরে ডোন্ট, তারপর ইউ, তারপর সাপোর্ট, তারপর মি, এই। ঠিক আছে, তো এইটার সঙ্গেও আমি তোমাদেরকে আর একটা আইডিয়া দিয়ে দিই, সেটা হচ্ছে হেল্পিং ভার্বের মানে তোমাদেরকে শিখেছি ঠিকই যেরকম ডু বসবে, ডাজ বসবে, বাট ওগুলোকে ইংলিশে কী বলে ওটা বলিনি, বলে দিই যে প্রেজেন্টে হেল্পিং ভার্ব কী হয়, ডু, ডাজ, ইজ, অ্যাম, আর এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সের হেল্পিং ভার্ব। যেমন হি ডাজ নট লাইক মি, রামা ডাজ নট লাইক সিঙ্গিং, রামা অ্যান্ড পূজা ডু নট লাইক সিঙ্গিং। কী হলো, এখানে তো দুটোই নাম, দুটোই থার্ড পারসন, তাহলে এখানে ডু কেন হলো, আমি বলেছিলাম যখন সিম্পল প্রেজেন্টে সাবজেক্ট থার্ড পারসন হবে কিন্তু সিঙ্গুলার হতে হবে, নাম ঠিক আছে, থার্ড পারসন মানে তো নাম, তুমি আগে তো বুঝিয়েছি হি, শি, ইট, আর যে কোনো নাম থার্ড পারসন, বাট সিঙ্গুলার হতে হবে, তবেই ভার্বের সাথে এস বা ইএস বসবে। কিন্তু এখানে রামা অ্যান্ড পূজা দুটোই নাম, দুটো মেয়ের নাম, কিন্তু এরা সিঙ্গুলার নয়, এখানে দুটো নামকে বোঝাচ্ছি, সিঙ্গুলার মানে একটা। তাই এখানে কি হলো, রামা অ্যান্ড পূজা ডু নট লাইক সিঙ্গিং। যদি শুধু পূজা বলতাম তাহলে পূজা ডাজ নট লাইক সিঙ্গিং, এই যে ডু, ডাজ, এইসব হচ্ছে হেল্পিং ভার্ব। ঠিক, এই মেনলি এই হেল্পিং ভার্বগুলো আমার কাজে লাগে এক কোশ্চেন ফর্মেটে যখন বানাই তখন, আর এক যখন নেগেটিভ বানাই, নেগেটিভ সেন্টেন্স ফর্ম করি তখন। আশা করি বোঝাতে পারছি। তো এবারে বাকি এক্সাম্পলগুলোও দেখে নিই, যেমন হু ডাজ নট লাইক
চকলেটস, যে ডাজ নটটাকে আমি এইভাবে লিখেছি। ডু আই ইট দিস, ডু আই নট ইট দিস, ডাজ শ্যাম নট টেল দ্য মেন পয়েন্ট, ডু আই ইট দিস। ঠিক আছে, এই যেটা আমি মাত্র বললাম আই ইট চিকেন, সাপোজ আই ইট চিকেন, আমি চিকেন খাই, এটা আমার একটা জেনারেল ঘটনা আমার লাইফে। এবার যদি তোমাকে বলে কেউ এটাকে তুমি কোশ্চেন বানাও, কোশ্চেন ফরম্যাটে বানাও, তখন তোমাকে কি বানাতে হবে সবার আগে তোমার হেল্পিং ভার্ব যাবে ডু, যেহেতু আইয়ের সাথে তো ইটস হয় না, ইটই হয়, তাই ডু বসবে। কারণ আমি বলেছিলাম যেখানে ভার্বের সাথে এস হবে বা ইএস হবে সেখানেই আমি হেল্পিং ভার্ব ডাজ ইউজ করতে পারবো, নয়তো সব জায়গায় ডু হবে। তো এখানে ডু, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর বাকিটা। ঠিক যদি আমি নেগেটিভ বলি, ডু তারপর সাবজেক্ট, তারপর নট, তারপরে ভার্ব, তারপর বাকিটা। ঠিক তারপর যেমন ডাজের ক্ষেত্রে ডাজ, তারপরে শ্যাম, তারপর নট, তারপর টেল, তারপর দ্য মেন পয়েন্ট, বাকিটা। ডাজ শ্যাম নট টেল দ্য মেন পয়েন্ট। যদি এটাকে যদি আমি এমনি অ্যাফার্মেটিভ বলতে যদি আমি এমনি উইদাউট কোশ্চেন, তো অ্যাজার্টিভ সেন্টেন্স মানে এরকম টাইপের, মানে যেগুলো ধরো কোশ্চেন ফর্মেটের নয়, নর্মাল সেন্টেন্সে লিখতাম, সেগুলোকে আমি কি বলবো, শ্যাম বলো ডাজ নট টেল দ্য মেন পয়েন্ট। এই হচ্ছে ফরম্যাট। তাহলে আমি একটু সাম আপ করে বলে দিই, তাহলে তোমাদের এটা হচ্ছে, বা তোমাদেরকে এতক্ষণ ধরে বোঝালাম হচ্ছে কনসেপ্টে, এবার তোমাকে ফরম্যাটটা জাস্ট ফর ইউর কনভিনিয়েন্স আমি বলে দিই। যখন অ্যাফার্মেটিভ হয়, এএফএপি লিখলাম, তখন কি হয়, যখন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার, ভালো করে শোনো, সিঙ্গুলার থার্ড পার্সন, যখন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার, সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস V1 প্লাস এস বা ইএস, তারপর বাকিটা অবজেক্ট। আচ্ছা, এবার যদি এটা তো হয়ে গেল অ্যাফার্মেটিভ, কারণ এখানে কোনো নো নট নেই। যদি আমাকে এখানে নো নট অ্যাপ্লাই করতে হয়, সাবজেক্ট কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার, সেক্ষেত্রে কি হবে, সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব কি বলেছি, ডাজ, প্লাস নট, প্লাস V1, আর কোনো এস এর গল্পই নেই, তারপরে অবজেক্ট। এটা হয়ে গেল থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে, থার্ড পার্সন সিঙ্গুলার। এইবারে যদি আমি এইটাকে তোমাকে বলি কোশ্চেন ফরম্যাটে করো, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে করো, তখন কি হবে, সবার আগে ডাজ চলে আসবে, ডাজ, তারপর সাবজেক্ট, তারপরে নট, তারপর V1, তারপর অবজেক্ট। এবার যদি এটাকে আমি বলি WH ওয়ার্ড বসিয়ে করো, তাহলে কিছু না, জাস্ট WH সামনে বসবে, এবারে বাকি যা আছে তাই। এই হয়ে গেল। এবারে চলে আসি, আমি এবার যদি তোমাকে বলি থার্ড পার্সন সিঙ্গুলার ছাড়া অন্য যে কোনো সাবজেক্ট থাকলে, সেক্ষেত্রে কি হবে, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এটা তো হয়ে গেল অ্যাফার্মেটিভে। এবার যদি বলি আমি নেগেটিভে, তাহলে আমি কি বলবো, সাবজেক্ট, মানে যখন কিন্তু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নয় তখন বলছি, ডু নট V1 প্লাস অবজেক্ট। এবার যেটাকে আমি বলি ইন্টারোগেটিভে করার জন্য, কিচ্ছু না, জাস্ট দুটাকে সামনে আনবো, সাবজেক্ট প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট,
আর WHY অ্যাড করতে হলে y প্লাস ডু প্লাস সাবজেক্ট লিখে দিই, যাতে কোনো কনফিউশনই না থাকে, প্লাস নট, সব কমা কমা, সব কমা, প্লাস V1 প্লাস অবজেক্ট।